হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা পড়ে নেব প্রোনাউনের অন্য একটি ভাগ, পজেসিভ প্রোনাউন। এর আগের দিন আমরা পড়েছি পার্সোনাল প্রোনাউন। আজকের ক্লাসে পজেসিভ প্রোনাউনটাকে জেনে নেব। আগে জেনে নিই পজেসিভ প্রোনাউন কাকে বলে। যে প্রোনাউনগুলোর দ্বারা কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝানো হয় তখন সেই প্রোনাউনগুলো হয়ে যায় পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউনের মধ্যে দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন এই দুটোর মধ্যে একটি পার্থক্য আছে। এই পার্থক্যটা আমাদের ভালো করে বুঝে রাখতে হবে। পজেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়বে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইট, দেয়ার। এবং পজেসিভ প্রোনাউনের মধ্যে পড়বে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, ইটস, দেয়ার্স। তো এখানে মেইন ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে যে অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ এবং প্রোনাউনের ডিফারেন্সটা কোথায়। তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, পজেসিভ অ্যাডজেক্টিভ যে আছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইট, দেয়ার, এই প্রোনাউনগুলো কোনো নাউনের সঙ্গে বসতে পারে, নাউনের সাথে বসতে পারে। একটি সেন্টেন্সে আমরা নাউনের সঙ্গে এই প্রোনাউনগুলোকে ব্যবহার করতে পারি। কিন্তু পজেসিভ প্রোনাউনগুলো যে আছে এই প্রোনাউনগুলো নাউনের সাহায্যের প্রয়োজন পড়ে না, কোনো নাউনের পরে বসতে পারে না বা নাউনের সাথে বসতে পারে না। এখানেই এদের মেইন ডিফারেন্সটা। এবার আমরা সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। তো এক নাম্বার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, দিস ইজ মাই পেন। দিস ইজ মাই পেন, এটা হয় আমার কলম। তো এখানে দেখো মাই, এই যে ওয়ার্ডটির দ্বারা কি বোঝানো হচ্ছে, একটা অধিকার ফলানো হচ্ছে যে এই পেনটি কার, এই কলমটি আমার। এই যে ধরো এই পেনটিকে যদি বলি এটি আমার কলম, তাহলে আমি কি করছি, এখানে অধিকার ফলাচ্ছি। সেরকম ভাবে মাই পেন, এখানে অধিকার ফলানো হচ্ছে। তো মাই যে ওয়ার্ডটি, এই ওয়ার্ডটি কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ এখানে পেন এর সাথে বসেছে। পেন একটি নাউন, সেটা আমরা জানি, পেন হলো ম্যাটেরিয়াল নাউন। তো নাউনের সাথে মাইটি বসেছে, মানে এটি হয়ে যাবে পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা কিন্তু পজেসিভ প্রোনাউন আমরা বলতে পারি না। তো আরেকটি উদাহরণ দিয়ে দেখি, দ্যাটস মাই কার। তো এখানেও দেখো কার কি, কার একটি নাউন। তো এখানে নাউনের সঙ্গে যে মাই ওয়ার্ডটি বসলো, এটি হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, এটি কিন্তু প্রোনাউন নয়। এবার আমরা একটি প্রোনাউনের উদাহরণ দিয়ে দেখি নিই। মাই বুক has been stolen by someone can I use yours? My book has been stolen by someone can I use yours? তো এখানে এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে দেখো মাই, এই শব্দটি কি, এই শব্দটি হলো পজেসিভ অ্যাডজেক্টিভ ছিল, যা বুক একটি নাউনের সঙ্গে ব্যবহৃত হয়েছে। কিন্তু এখানে শেষে দেখো ইয়োর্স, ইয়োর্স শব্দটি কি ছিল, পজেসিভ প্রোনাউন। ইয়োর্স শব্দটি কিন্তু কোনো নাউনের সঙ্গে বসে নেই, ইয়োর্স শব্দটি ভার্বের পরে ব্যবহার করা হয়েছে। তো এই ডিফারেন্সটুকু আমাদের একটু খেয়াল রাখতে হবে যে পজেসিভ অ্যাডজেক্টিভটি কোনো নাউনের সঙ্গে বসতে পারে, কিন্তু পজেসিভ প্রোনাউনটি কোনো নাউনের সঙ্গে বসতে পারে বা নাউনের দরকার হয় না পজেসিভ প্রোনাউনের জন্য।
তো ওখানে ইয়োর শব্দটি পজিটিভ প্রোনাউনের একটি উদাহরণ। এরপর আমরা দেখে নেব প্রোনাউনের আরেকটি ভাগ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউনগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নির্দেশক হিসাবে কাজ করে এবং নাউনের পরিবর্তে যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয় তাকেই আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি বললাম, সংজ্ঞাটা আরেকবার বলে দিচ্ছি। যে প্রোনাউনগুলো বা যে ওয়ার্ডগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নির্দেশক হিসেবে কাজ করে, নির্দেশ করার জন্য, তাকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবং এই প্রোনাউনগুলো কার পরিবর্তে? নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়ে থাকে। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে আমরা দুটি ভাগে ফেলতে পারি, এক সিঙ্গুলার, এক প্লুরাল। সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা বলতে পারি দিস, এবং এই প্লুরালের ক্ষেত্রে এই দিসটা হয়ে যাবে দিস। দেখো এদের উচ্চারণটা কিন্তু একই, কিন্তু এদের স্পেলিংটা একটু খেয়াল করে দেখবে, স্পেলিংয়ে কিছু পরিবর্তন হয়েছে। এখানে সিঙ্গুলারে আছে THIS এবং প্লুরালে হয়ে গেছে THEAC। তো এই দিস হলো একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ। এই দিস এর বাংলা অর্থ হলো কাছে, অর্থাৎ আমাদের থেকে নিকটে বা কাছে যদি কোনো বস্তু থাকে সেই বস্তুকে নির্দেশ করে যখন আমি একটি বাক্য বলবো বা সেই বস্তুকে নির্দেশ করে যখন কিছু বলবো তখন আমরা এই দিস ব্যবহার করব। এবং অনেকগুলো বস্তু যদি থাকে আমাদের কাছে বা নিকটে, অনেকগুলো বস্তু একসঙ্গে যদি থাকে, তখন আমরা এই প্লুরালের দিসটাকে ব্যবহার করব। এরপর চলে আসছি দ্যাট। এই দ্যাটটি হলো সিঙ্গুলার, অর্থাৎ কোনো বস্তু যদি আমাদের থেকে একটু ডিস্টেন্স অর্থাৎ একটু দূরে অবস্থান করে, সেই বস্তুকে নির্দেশ করতে সিঙ্গুলারের ক্ষেত্রে এই দ্যাটটি ব্যবহার করব, এবং প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করব দোজ। তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করব দ্যাট এবং প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করব দোজ। যখন কোনো বস্তু আমাদের থেকে একটু ডিস্টেন্সে বা একটু দূরে অবস্থান করবে তখন সেই বস্তুকে নির্দেশ করার জন্য দ্যাট এবং দোজ আমরা ব্যবহার করব। আচ্ছা, এরপর কিছু উদাহরণ দিয়ে আমরা বুঝে নিই, তাহলে আমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। এক নম্বর উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি দিস ইজ মাই বুক। প্রথমে আমি প্রত্যেকটি দিস, সিঙ্গুলার, প্লুরাল, দ্যাট, দোজ দিয়ে উদাহরণগুলো লিখে নিচ্ছি, তারপরে এক এক করে বোঝাচ্ছি। These are apples. That is his book. Those are their books. তো একটু আগে আমরা দেখে নিলাম যে দিস, এই দিস যে প্রোনাউনটি আছে এই প্রোনাউনটি কি করে? কোনো একটি নির্দিষ্ট নাউনকে বা কোনো একটি নাউনকে নির্দেশ করার জন্য আমরা দিস বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করে থাকি। যেমন মাই বুক, আমার বই। আমার বুককে বা আমার বইকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য বা নির্দেশ করার জন্য আমরা দিস শব্দটি ব্যবহার করেছি। এখানে মাই বুক বা আমার বই এই ওয়ার্ডটি কিন্তু সিঙ্গুলার, এর জন্য আমরা দিস ব্যবহার করেছি। 2 নম্বর উদাহরণে দেখে নেব দিস আর অ্যাপেলস। এখানে অ্যাপেলস, এখানে কি দেখতে পাচ্ছি? অ্যাপেলস মানে
অনেকগুলো অ্যাপেল। তো এখানে সাধারণত কি বসে যাবে, এই দিস, অর্থাৎ প্লুরালের যে দিস, সেই দিসটা এখানে ব্যবহার করতে হবে। এখানে এই দিসটা ব্যবহার করলে কিন্তু সেন্টেন্সটি ভুল হয়ে যাবে, যেহেতু এখানে আমাদের প্লুরালে আছে। এবার দেখো, বলেছিলাম যে দূরের কোনো বস্তুকে নির্দেশ করার জন্য আমরা দ্যাট বা দোজ ব্যবহার করব। দ্যাট কখন ব্যবহার করব, যখন সিঙ্গুলার থাকবে। দ্যাট ইজ হিজ বুক। এখানে হিজ বুক এই ওয়ার্ডটি বা নামটি কি আছে, সিঙ্গুলারে আছে, এর জন্য আমরা দ্যাট ব্যবহার করে নিলাম। কিন্তু পরবর্তী সেন্টেন্সে দেখো, এখানে ব্যবহার করেছি দোজ। কেন দোজটা ব্যবহার করা হয়েছে, দেয়ার বুকস। এখানে দেখো বুকসটি কি আছে, বুকসটি আছে প্লুরালে। সো আমরা এখানে দোজ প্রোনাউনটি ব্যবহার করে নেব। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এরপর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে আরো দুটো জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে। প্রথমত আমাদেরকে জেনে রাখতে হবে যে প্রোনাউনের পরে, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে কখনো নাউন বসতে পারে না, বা প্রোনাউনের পরে সবসময় কি বসবে, ভার্ব বসবে। অর্থাৎ প্রোনাউনের পরে সবসময় বসবে ভার্ব। এবার যদি কোনো প্রোনাউনের পরে আমরা দেখতে পাই নাউন বসেছে, তখন কিন্তু সেই প্রোনাউনটি কি হিসাবে কাজ করবে বলতো, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। তখন সেই প্রোনাউনটি আর প্রোনাউন থাকবে না, প্রোনাউনের পর যখন কোনো নাউন বসে যাবে তখন সেই প্রোনাউনটি অ্যাডজেক্টিভ রূপে কাজ করবে। এবং সবসময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রোনাউনের পর সবসময় ভার্ব বসবে, এর একটি ক্রাইটেরিয়া বলতে পারি। তো উদাহরণ দিয়ে আমরা দেখে নিই। This is my mother's house. দেখো এখানে এক নম্বর উদাহরণে কি লিখলাম, দিস ইজ মাই মাদার্স হাউস। এখানে দিস অর্থাৎ প্রোনাউন, তো কোনো একটি বস্তুকে নির্দিষ্ট বা নির্দেশ করার জন্য ব্যবহার করছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটাকে। এবং দিসটি বা এই প্রোনাউনের পরে দেখো কি ইউজ হয়েছে, ভার্ব ইউজ হয়েছে। তো আমরা জানি যে প্রোনাউনের পর সবসময় ভার্বই বসে, কিন্তু আমরা যে বললাম প্রোনাউনের পর যদি নাউন বসে তাহলে সেটা কিন্তু প্রোনাউনের কাজ করবে না, সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। তো দেখি একটি উদাহরণ দিয়ে। This book is mine. This book is mine. এখানে দেখো দিস, আমরা জানি যে দিস প্রোনাউন, কোনো বস্তুকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়, কাছের কোনো বস্তুকে। কিন্তু এখানে দিস এর পর বুক যে শব্দটি ব্যবহার করেছি এটি একটি নাউন। তো আমরা কি পড়লাম, এখানে প্রোনাউনের পর যদি নাউন বসে তাহলে সেই প্রোনাউনটি কিন্তু আর প্রোনাউন হিসাবে কাজ করে না, সেটি হয়ে যায় অ্যাডজেক্টিভ। তো এখানে দিস বুক, তো এখানে দিস হয়ে গেল অ্যাডজেক্টিভ। এই ছিল আজকে প্রোনাউনের দুটি ভাগ। এর পরের ক্লাসে প্রোনাউনের বাকি ভাগগুলো আমরা আলোচনা করে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।